আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ টিভির সাপ্তাহিক সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার ডাক্তার। আর আজকের এই আয়োজনের পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আছি আমি নোমান রশিক। দর্শক, আমরা আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, সেটি হচ্ছে হার্নিয়া বা একশিরা কি, তার কারণ ও সমাধান। আর আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার AK M দাউদ স্যার, কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ সিলেট। দর্শক, হার্নিয়া এ বিষয়টি অনেকের কাছেই নতুন হতে পারে। এ রোগ সম্পর্কে জানবার অনেক তথ্য আছে। যখন জানবেন দেখবেন অনেক ভুল ধারণা বা ভোগান্তি দূর হয়েছে। স্যার, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। স্যার, শুরুতেই জানতে চাচ্ছিলাম হার্নিয়া জিনিসটা কি বা কেন হয়? ধন্যবাদ আপনাকে। আসলে হার্নিয়া এক ধরনের রোগ। এটা খুবই একটা কমন রোগ। সিলেটে আমরা প্রচলিত ভাষায় সাধারণত রোগীরা এটাকে একশিরা বলে থাকি। এটা হচ্ছে এক ধরনের রোগ যা আমরা বলি যে আমাদের তলপেটের আরও একটু নিচের দিকে আমাদের ইঙ্গুইনাল রিজন বলে একটা রিজিয়ন আছে, সেখানে এক ধরনের ফোলার সৃষ্টি হয়। আচ্ছা। তো এই ফোলাটা কাশি দিলে বা কোনো ভারী জিনিস উঁচু করলে এটা সাধারণত অ্যাপিয়ার করে। ইনিশিয়াল স্টেজে রোগীরা যখন হাঁটাহাঁটি করে তখন এই ফোলাটা দেখা যায়, এবং রোগী যখন শুয়ে পড়ে বা বিছানায় ঘুমিয়ে পড়ে তখন দেখা যায় সেই ফোলাটা অটোমেটিক্যালি চলে যায়। এই কন্ডিশনটাকে আমরা আসলে সাধারণত হার্নিয়া বলে থাকি। আমাদের ভাষায় এটা হার্নিয়া, এবং এই লোকাল ভাষায় আমি আগে বলেছি এটাকে একশিরা সাধারণত বলা হয়ে থাকে। আচ্ছা স্যার, এটা কি কোনো এইজ গ্রুপের হয় বা কোনো নির্দিষ্ট মানুষের হয় কিনা? হ্যাঁ, না, এটা আসলে হার্নিয়া বিভিন্নভাবে রকম হতে পারে। একটাকে বলি আমরা জন্মগতভাবে হয়, যে সেটাকে বলা হয় কনজেনিটাল হার্নিয়া। বাচ্চাদের সাধারণত কনজেনিটাল হার্নিয়া হয়ে থাকে, সেটা ডান দিক বা বাঁ দিক যে কোনো দিকেই হতে পারে। আর আমরা বলি যে মিডল এজ গ্রুপ, 30 থেকে 40 বছর বয়সে এক হার্নিয়া হয়, সেটাও এক ধরনের, সে ডানে হতে পারে বা বাঁয়ে হতে পারে। আবার দেখা যায় বয়স্ক 60-এর উপরে যারা আছে তাদেরও হার্নিয়া হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে বাচ্চাদেরও হয়, এটা মিডল এজ গ্রুপে হয়, এবং বয়স্ক মানুষেরও এটা হতে পারে। স্যার, হার্নিয়া কত ধরনের হয়? কোন জায়গায় হয়, বা এটা কি শুধুই কুঁচকিতে হয়? অনেকে ধারণা করে এটা শুধুই কুঁচকিতে হয়। হার্নিয়া আসলে মানুষের সাধারণত ধারণা যে কুঁচকিতেই বোধহয় হয়, আসলে এটা ধারণা ভুল। হার্নিয়া যে কোনো জায়গায় হতে পারে। আমরা যখন হার্নিয়াকে ক্লাসিফিকেশন করি বা ক্যাটাগরাইজ করি, তখন আমরা বলি হার্নিয়া মূলত আসলে দুই ধরনের। একটা হচ্ছে ইন্টারনাল হার্নিয়া বা ভিতরের দিককার হার্নিয়া, একটা হচ্ছে বাইরের দিককার হার্নিয়া। ভিতরের দিককার হার্নিয়া যেগুলো আছে সেগুলো সাধারণত দেখা যায় না, ওই সিমটম হলে বা এটা যদি কোনো কমপ্লিকেশন বা জটিলতা হয় তখন দেখা যায়। আর বাহ্যিক হার্নিয়া সেগুলো আসলে শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। এর মধ্যে সবচেয়ে কমন সেটা হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া। ইঙ্গুইনাল বলতে কুঁচকিতে বলি আমরা, আমাদের তলপেট এবং থাই এটার জাংশনে যে এরিয়াটা আছে সেটাকে আমাদের ভাষায় আমরা ইঙ্গুইনাল এরিয়া বলি। এখানেই বেশিরভাগ ক্ষেত্রে হয়। সেখানে আবার দুরকম আছে, এটা ডিরেক্ট হতে পারে অথবা এটা ইনডাইরেক্ট হতে পারে। আর একটু নিচের দিকে সেটা হলো ফিমোরাল হার্নিয়া, যেটা সাধারণত মহিলাদের হয়, সেটাও হতে পারে। এছাড়াও আম্বেলিক্যাল হার্নিয়া, স্পিজিলিয়ান হার্নিয়া, বিভিন্ন জায়গায় এটা হতে পারে। বাইরের দিকে যে হার্নিয়া এটা হবে। এছাড়াও আরেক ধরনের বিশেষ হার্নিয়া আছে, যেটাকে আমরা ইনসিশনাল হার্নিয়া বলে থাকি। সেটা হচ্ছে অপারেশনের পরে সেই অপারেশনের জায়গায় যদি হার্নিয়া হয় বা একটা জায়গায় ফুলে যায়, কাশি দিলে জায়গাটা ফুলে যায়, সেটাও এক ধরনের হার্নিয়া। আচ্ছা স্যার, হার্নিয়ার লক্ষণ কি বা কি কারণে হার্নিয়া হয়ে থাকে? আচ্ছা, ধন্যবাদ। এটা আসলে দুটো প্রশ্ন এখানে। একটা হচ্ছে হার্নিয়ার লক্ষণ কি এবং হার্নিয়ার কারণ কি। আচ্ছা, লক্ষণ যদি আমরা বলি, হার্নিয়ার প্রধান লক্ষণ হচ্ছে যে ওই কাশি দিলে বা কোনো ভারী কাজ করলে ওই জায়গার মধ্যে ফুলে যাবে, এবং রোগী যখন ইনিশিয়াল স্টেজে মানে প্রাথমিক পর্যায়ে যখন আবার ঘুমিয়ে পড়বে বা বিছানায় যাবে তখন সেই ফুলাটা অটোমেটিক্যালি কমে যাবে। এটাই হচ্ছে প্রধান লক্ষণ। আর এছাড়া যে হার্নিয়ার যে জটিলতা যেগুলো বলি আমরা, সেগুলো হলে আবার আরেক বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যেতে পারে। আচ্ছা, এখন কারণ সম্পর্কে যদি আলোচনা করি, আমরা বলেছি যে কনজেনিটাল মানে জন্মগতভাবে এটা হতে পারে, আবার জন্মের পরেও হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে। জন্মগতভাবে সাধারণত দেখা যায় যে আমরা যে আমাদের অন্ডকোষের ভিতরে যে অন্ডকোষ যে থাকে অন্ডথলির মধ্যে, সেটা আসলে ইনিশিয়ালি আমরা যখন বাচ্চা মায়ের পেটে থাকে তখন সেটা পেটের ভিতরে থাকে। তখন একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে অন্ডথলির মধ্যে আসে অন্ডকোষটা। অনেক সময় দেখা যায় যে এটা আসার সময় কোনো ধরনের একটা যদি কোনো ডিফেক্ট দেখা দেয় বা সমস্যা দেখা দেয়, তখন এটার সাথে আবার ওই ভিতরের কন্টেন্টগুলো চলে আসে। সো এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যে আমরা বলি যে মাসকুলার উইকনেস। অনেক মানুষ থাকে যাদের মাসল, টেন্ডন, ফাঁসা এগুলোর মধ্যে এক ধরনের জন্মগত উইকনেস থাকে, তাদেরও হার্নিয়া হওয়ার প্রবণতা দেখা যায়। আর বয়স্ক রোগীদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে তাদের আসলে ওই স্ট্রেনিং আমরা বলি, যেমন যদি কোষ্ঠকাঠিন্য থাকে, তাদের যদি প্রস্রাবের সমস্যা থাকে, বিশেষ করে প্রোস্টেটের প্রবলেম থাকে, তখন তাদেরকে সাধারণত এগুলোকে পাস আউট করার জন্য স্ট্রেন করা লাগে। স্ট্রেন করলে আমাদের পেটের ভিতরে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার সেই প্রেশারটা রেজ করে তখন দেখা যায় যে যেখানে ন্যাচারাল ওপেনিং আছে সেই ওপেনিংগুলোতে এগুলো বেরিয়ে আসার চেষ্টা করে। এটাই হচ্ছে মূলত হার্নিয়া বা একশিরা। আচ্ছা স্যার, ইনসেশনাল হার্নিয়া বিষয়টা কি? এটা কি নাভির নিচের দিকেই হয় নাকি? হ্যাঁ, ইনসিশনাল হার্নিয়া মানে হচ্ছে যে
যে অন্য একটা যে কোনো অপারেশনের পরে যদি সেই জায়গায় হার্নিয়া ডেভেলপ করে, আমরা জানি যে যে কোনো অপারেশন করতে গেলে আমাদের কাটতে হয়, কাটতে গেলেই কেটে আমরা যখন জোড়া দিই তখন সেটা দেখা যায় অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে ঠিক মতো জোড়া লাগানো হয় না, বা যদি ইনফেকশন হয় জায়গাটা দুর্বল হয়ে যায়, তখন অপারেশনের জায়গায় যদি আবার হার্নিয়া হয় তখন সেটাকে আমরা ইনসিশন হার্নিয়া বলি। এটা শুধু নাভির নিচে না, এটা যে কোনো অপারেশনে হতে পারে, যে কোনো অপারেশনে এটা হতে পারে। আচ্ছা, কি কি পরীক্ষা করলে পেশেন্টরা বুঝতে পারবে বা কি কি ডায়াগনোসিস করতে হয় এই রোগের জন্য? হ্যাঁ, আচ্ছা, হার্নিয়া হচ্ছে আসলে এমন একটা রোগ যেটা আসলে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার খুব একটা প্রয়োজন হয়। পরীক্ষা বলতে আমি ইনভেস্টিগেশন বুঝিয়েছি। যেমন গলব্লাডার স্টোন হলে আমরা আল্ট্রাসাউন্ড করি, কিডনিতে স্টোন হলে আমরা এক্স-রে করি, বা মাথার ভিতরে কোনো কিছু হলে আমরা সিটি স্ক্যান করি। হার্নিয়াতে আসলে ওই ধরনের কোনো কিছু লাগে না, আমরা বলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা রোগী হিস্ট্রি নেই এবং রোগীকে পরীক্ষা করলেই আমরা ধরতে পারি যে এটা আসলে হার্নিয়া। এটা খুবই ভেরি সিম্পল জিনিস। স্যার, কোনো হার্নিয়া তো থলিতেও চলে আসে, এইসব রোগীদের উদ্দেশ্যে কি বলবেন বা কি কি চিকিৎসা ব্যবস্থা হতে পারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি হার্নিয়া প্রথমে যখন শুরু হয় তখন এটা ওই কুচকিতে থাকে, এটা যত দিন যায় আস্তে আস্তে এটা বড় হয়, আর একটু নিচের দিকে নামে এবং থলিতে, দ্যাট ইজ থলির নিচের দিকে চলে আসে, এটাকে আমরা বলি কমপ্লিট হার্নিয়া। যখন এটা নিচের দিকে চলে আসে সেটাকে বলা হয় কমপ্লিট হার্নিয়া। আচ্ছা, হার্নিয়ার মূল সমস্যাটা হচ্ছে যে এটা আসলে কমপ্লিকেশন বা এটার জটিলতা, কারণ ছোট্ট একটা জায়গা দিয়ে যখন আমাদের পেটের ভিতরে চর্বি, যেটাকে আমরা ওমেন্টাম বলি, অথবা আমাদের ইন্টেস্টাইন, যেটাকে আমরা স্মল ইন্টেস্টাইন বলি, এটা যখন চলে আসে তখন যখন এটা বাধাপ্রাপ্ত হয় বা ওই ন্যারো জায়গার ভিতরে যদি কোনো জায়গায় এটা আটকে যায় তখন এই হার্নিয়ার জটিলতা শুরু হয়, সেটাকে আমরা বলি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। আর পরবর্তীতে ওই এরিয়াতে, ওই জায়গার মধ্যে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে তখন আমরা বলি এটা স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। এই দুইটাই হচ্ছে হার্নিয়ার মারাত্মক কমপ্লিকেশন। এই একটা হতে পারে অবস্ট্রাকশন হতে পারে অথবা স্ট্র্যাঙ্গুলেশন হতে পারে। তো আমাদের দেশের রোগীদের সাধারণত একটা ভয় কাজ করে অপারেশনের ব্যাপারে, কারণ হার্নিয়াতে আসলে এখন পর্যন্ত হার্নিয়া আসলে অপারেশন ছাড়া আর তেমন কোনো ভালো চিকিৎসা নেই। তো অপারেশন করতেই হবে। অপারেশনের রোগীরা ভীত হয়, অনেক সময় দেখা যায় যে দেরি করে, এবং দেরি করতে করতে হার্নিয়া নামতে নামতে নিচের দিকে একদম পুরো থলেতে চলে আসে। তখন রোগীদের দেখা যায় যে মেকানিক্যাল প্রবলেম বলতে আমরা যা বুঝি, তখন পেশাব করতেও সমস্যা হয়, রোগীর ডিসকমফোর্ট হয়, ব্যথা শুরু হয়ে যায়, এই জাতীয় সমস্যা হয়। স্যার, সার্জারিয়ান রোগী বা অপারেশনের রোগীর ক্ষেত্রে এই চিকিৎসাটা কিভাবে করা হয়? আচ্ছা, হার্নিয়া আমরা বলেছি যে হার্নিয়া আসলে সাধারণত হার্নিয়ার কোনো ধরনের ওষুধের কোনো চিকিৎসা নেই, এটার একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। তো অপারেশন আমরা যেটা করি যে আসলে আমরা অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে ওই জায়গার ভিতরে আমরা ওই টিস্যুগুলোকে কাটার পরে যেই জায়গা ওপেনিং দিয়ে হার্নিয়াটা চলে আসছে সেই হার্নিয়ার ওপেনিংটাকে আমরা ঠিক করে দিই এবং সাধারণত আজকাল যেটা আমরা করি, এক ধরনের বিশেষ নেট আছে, এটা আপনারা সবাই জানেন, এটাকে বলা হয় মেশ। আমরা এক ধরনের মেশ, আর্টিফিশিয়াল একটা মেশ লাগিয়ে দিই। সো ওই যে জায়গার মধ্যে উইকনেস হয়ে গেছিলো সেই জায়গাটা ওই মেশ দিয়ে ওটাকে শক্ত স্ট্রেনথেনিং করে দেওয়া হয়। এটাই হচ্ছে মডার্ন চিকিৎসা হার্নিয়ার। দুইভাবেই করা যায় হার্নিয়া। আমরা আসলে ওপেন অপারেশন যেটা করি সেটা তো অ্যাজ ইউজুয়াল আছে, এছাড়াও আজকাল ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যায়। সেই ক্ষেত্রে আমরা পেটের ভিতরে গ্যাস ঢুকিয়ে, পেটের ভিতরে আমরা যন্ত্রপাতি ঢুকিয়ে, ক্যামেরা ঢুকিয়ে আমরা পেটের ভিতর দিক থেকে একটা মেশ ভিতরে লাগিয়ে দিই, সো দ্যাট ওই হার্নিয়ার যে অংশটা বাইরের দিকে চলে আসছিল সেটা আর আসে না। এটাই হবে। স্যার, এখন প্রশ্ন হচ্ছে সিজারিয়ান রোগী বা অপারেশন হয়ে গেছে এরকম রোগীদের জন্য আপনারা কিভাবে চিকিৎসা দেন? হ্যাঁ, আসলে সিজারিয়ান সেকশনের পরেও হার্নিয়া হতে পারে। আমি আগেই বলেছি যে আমরা যখন এই অপারেশন করি তখন নর্মাল টিস্যুটাকে আমরা কেটে আবার জোড়া দিই। সেখানে বিশেষ ক্ষেত্রে যদি অপারেশনের ক্ষেত্রে টেকনিক্যাল কোনো ফল্ট থাকে বা রোগী যদি খুব বেশি মোটা হয়ে থাকে বা অপারেশনের পরে যে নিয়মকানুন আছে সেগুলো যদি রোগীরা না মেনে চলে বা ওখানে যদি ইনফেকশন হয় তখন ওই টিস্যুটা দুর্বল হয়ে যায়। সেই টিস্যুটা দুর্বল হয়ে গেলে তখন ওটার ভিতরে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায় অটোমেটিক্যালি, তখন সেই হার্নিয়া ডেভেলপ করে। এটাকে আমরা আগেই বলেছি, এটাকে বলি আমরা ইনসিশন হার্নিয়া। তখন ওই কাশি দিলে যে সিজারের যে ইনসিশন বা অপারেশনের যে দাগটা আছে সেই জায়গাটা ফুলে যাবে। এটার চিকিৎসা হচ্ছে অপারেশন। সেই ক্ষেত্রে আমরা ওই হার্নিয়া অপারেশন করি। ওই হার্নিয়ার যে জায়গাটা ফুলে গেল সেই জায়গাটাকে আমরা আবার অপারেশন করে ওর মাধ্যমে এক ধরনের নেট লাগিয়ে দিই। আমরা একটু আগে যে বলছিলাম যে মেশ, তাহলে এক ধরনের মেশ আমরা আসলে ওখানে প্রতিস্থাপন করে দিই অপারেশনের মাধ্যমে। অনেকে তো স্যার হার্নিয়া বিষয়টাকে অনেক সিম্পলি নিচ্ছে, লাইটলি নিচ্ছে। তো ওইসব রোগীদের জন্য যারা অপারেশন করতে চায় না, এইসব রোগীদের জন্য কি চিকিৎসা বা সাজেশন কি হতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যাদের হার্নিয়া হবে এটা আপনাকে ধরে নিতে হবে যে এটা অপারেশন ছাড়া হার্নিয়ার আর কোনো চিকিৎসা নেই। অপারেশনকে ভয় পাওয়ার কিছু নেই। অপারেশন আজকাল অনেক সেফ। অপারেশন আজকাল অ্যানেস্থেসিয়া অনেক ধরনের সেফ। বিশেষ করে নিচের দিকে, নাভির নিচের দিকে যে সমস্ত হার্নিয়া আমরা অপারেশন করে থাকি কোনোটারই জেনারেল অ্যানেস্থেসিয়া লাগে না। সবটাই আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা কোমরে একটা ইঞ্জেকশন দিয়ে ওই জায়গাটা সাময়িকভাবে
অবশ করে তারপরে আমরা অপারেশন করি। তবে হার্নিয়া নিয়ে ভয়ের ব্যাপার আছে। আমরা বলেছি যে হার্নিয়া ইটসেলফ মানে এটা কোনো সমস্যা না, কিন্তু এটা যখন জটিলতা সৃষ্টি করবে তখনই সমস্যা হয়ে যাবে। যেমন ধরুন এখন নর্মাল কাজ করতে পারছেন, হার্নিয়া একটু শুইলে পরে চলে যাচ্ছে বা আপনি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে পারছেন, কিন্তু একসময় হঠাৎ করে দেখা যাবে যে এটা ওঠানামাটা বন্ধ হয়ে গেছে। এটাকে আমরা বলি ইরিডিউসিবল হার্নিয়া। তার পরবর্তীতে যে হবে, হার্নিয়ার কন্টেন্ট যদি আমাদের ইন্টেস্টাইন থেকে থাকে, হঠাৎ করে দেখা যায় আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, পেট ফুলে যাবে, এই কন্ডিশনটাকে বলি আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তারপরে এর পরবর্তীতে যেটা হবে, যেই পোর্শনটা হার্নিয়ার ভিতরে ছিল আমাদের ইন্টেস্টাইনের, সেই পোর্শনটা আমরা গ্যাংগ্রিন হয়ে যাবে আমাদের ভাষায় বলি, বা এটা পচন ধরে যাবে। তো এখন আপনার পেট মানে নর্মাল শরীরের একটা অংশ যদি পচন ধরে যায়, তখন সেই গ্যাংগ্রিন থেকে আস্তে আস্তে ইনফেকশন সারা বডিতে স্প্রেড করবে এবং সেটা মানে ক্ষেত্র বিশেষে আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। স্যার, অপারেশনের জন্য কি কি প্রিকশন বা প্রি ওর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে, বা কমন কোনো কমপ্লিকেশন আপনারা কি দেখেন? না, অ্যাকচুয়ালি অপারেশনের প্রিপারেশন যেটা, সেটা হলো সব রোগীকে অপারেশনের আগে আমরা যে সমস্ত একটা নর্মাল চেক আপ করি, হার্নিয়ার ক্ষেত্রে সেই একটা নর্মাল চেক আপ করি। আমরা দেখি তার রক্তের হিমোগ্লোবিন কত, আমরা দেখি তার ডায়াবেটিস আছে কিনা, তার কিডনি ফাংশন নর্মাল আছে কিনা, তার হার্ট ঠিক মতো কাজ করছে কিনা। তো সামান্য কিছু ইনভেস্টিগেশন করলেই আমরা সাধারণত এটা করতে দেখি। এবং আরেকটা কন্ডিশন আছে, সেটা হলো আমরা বয়স্কদের ক্ষেত্রে বলেছি যে একটা যে কোনো কারণে হয় কিনা, তাহলে আমাদের সেই একটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সেই কারণ নির্ণয় করতে হয়। তার কনস্টিপেশনের কী কারণ আছে কিনা, তার যে ইউরিনে যে স্ট্রেইন করছে সেটার কোনো কারণ আছে কিনা, তার প্রস্টেটের কোনো প্রবলেম আছে না, এগুলোকে আমরা ইভ্যালুয়েট করি। যদি দেখা যায় যে কারো কোনো কজ আছে, দ্যাট ইজ ডেফিনেটলি কারণের জন্য হার্নিয়া হচ্ছে, তাহলে সেই কারণটাকে আগে রিলিভ করতে হবে। আদারওয়াইজ হার্নিয়া অপারেশন করলে আবার সেটা হয়ে যেতে পারে, দ্যাট ইজ রিকারেন্ট হার্নিয়া। আর অপারেশনের কমপ্লিকেশন, সাধারণ কমপ্লিকেশন যেগুলো, সেগুলো মানে মেজর কোনো ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হয় না। এর মধ্যে একটা হচ্ছে ওন ইনফেকশন, যেটা হতে পারে, সেটা সব রোগীর ক্ষেত্রে বা সব অপারেশনের ক্ষেত্রেই প্রযোজ্য। যে ওন ইনফেকশন যদি হয়ে যায়, তাহলে সেলাইগুলো খুলে যাবে এবং ভিতরে মেশ যেটা আছে সেটার মধ্যে যদি ইনফেকশন হয়, তাহলে অনেক দিন লাগবে সারতে। তো সাধারণত দেখা যায় আমরা অ্যাসেপ্টিক ওয়েতে সার্জারি করি, আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, পেশেন্টকে হাইজিন মেনটেন করতে বলি, ডায়াবেটিস থাকলে তার নিয়ন্ত্রণ করতে বলি, হাইপারটেনশন থাকলে তার নিয়ন্ত্রণ করতে বলি। তো এগুলো করলে সাধারণত কোনো মেজর কমপ্লিকেশন হতে পারে না। তবে একটা কমপ্লিকেশন হয়, সেটা হলো রিকারেন্ট। আপনি হয়তো অপারেশন করলেন, দেখা গেলো 3 মাস পর বা 4 মাস পরে আবার এটা হয়ে গেল। তো সেটার আবার নানাবিধ কারণ আছে। সেটা হচ্ছে একটা হলো বলি আমরা পেশেন্ট ফ্যাক্টর। রোগী যদি খুব বেশি ওবিস থাকে, হ্যাঁ, রোগী যদি এমনি কনজেনিটালি তার দেখা যায় উইকনেস থাকে বডিতে, তাহলে বা মেজর কোনো ডিজিজ থাকে, আমরা বলি ইমিউনোসাপ্রেশন, ডায়াবেটিস মেলাইটাস থাকে, এইসব রোগীদের হতে পারে। আরেকটা বলি আমরা টেকনিক্যাল ফল্ট, দ্যাট ইজ অপারেশন করার সময় যদি কোনো টেকনিক্যাল ফল্ট হয়, আমরা যে মেশটা বসাই সেটা বসানোর সময় যদি কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে হয়তো দেখা যায় যে এটা হতে পারে। আরেকটা বলি আমরা পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, যেমন অপারেশনের পরেও যদি দেখা যায় রোগীর কাশি রয়ে গেল, অপারেশনের পরে যদি দেখি রোগীর স্ট্রেনিং ফ্যাক্টরগুলো রয়ে গেল, ওজন যদি দেখা যায় যে অনেক বৃদ্ধি আছে এবং ওজনটা কমাতে পারলো না, সেই ক্ষেত্রে রিকারেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আজকে আমরা অপারেশন করলাম, দেখা গেলো 1 বছর পরে আবার ওই জায়গার মধ্যে সেই সিমিলার একটা ফুলা নিয়ে চলে আসবে, এটাকে আমরা রিকারেন্ট হার্নিয়া বলে থাকি। স্যার, অনেক কিছু জানার ছিল, কিন্তু আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে আসছি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য ধারণা জানতে পারলাম। স্যার, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে হচ্ছে আপনারা কোনো ধরনের কোনো রোগ নিয়ে অবহেলা করবেন না। যখনই কোনো সমস্যা হবে, নিকটস্থ ডাক্তার আপনি যাকেই পান, ফিজিশিয়ান হোক, সার্জন হোক, দেখাবেন। কারণ আমরা আগেই বলেছি যে কোনো রোগ খুব প্রাথমিক পর্যায়ে যদি আমরা রোগ নির্ণয় করতে পারি, প্রাথমিক পর্যায়ে যদি আমরা এটা চিকিৎসা করতে পারি বা অপারেশন করতে পারি, তাহলে সেটার রেজাল্ট ভালো। আর যদি কমপ্লিকেশন হয়ে যায় বা এটার মধ্যে জটিলতা ডেভেলপ করে যায়, হার্নিয়াটা সাইজে অনেক বড় হয়ে যায়, যদি হার্নিয়ার ক্ষেত্রে আমরা বলি, তাহলে সাধারণত দেখা যায় অপারেশনটা একটু ডিফিকাল্ট হয়। সেই অপারেশনের কমপ্লিকেশন হওয়ার বা আবার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষে চলে আসছি। তবে যেতে যেতে একটা কথাই বলতে চাই, হার্নিয়া বা যে কোনো ধরনের রোগের জন্য আমরা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হবে। আমরা সবসময় এই ভুলগুলোই করে থাকি। আসুন আমরা এই বিষয়ে খুবই সচেতন হই এবং সুস্থ থাকি, সুস্থভাবে বাঁচি। সবার সুস্থ জীবন প্রত্যাশা করে আজ আমি বিদায় নিচ্ছি। আগামী পর্বে হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে অথবা নতুন কোনো বিষয় নিয়ে। আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে কমেন্ট অথবা ইনবক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা তুলে ধরতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।